প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার, সালাম জানিয়ে আরম্ভ করছি সম্পাদকের সিন্ধুক ফুলের ধারাবাহিক পর্ব। আজকের পর্বে আলোচনা করছি বর্ষবরণ 1432 দিগন্তিকা সম্পর্কে। এই ষান্মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক কবি প্রকাশিকা মিতা দাস পুরকায়স্থ। এই সাহিত্য পত্রিকা আসামের শিলচর এক শ্যামাপ্রসাদ রোড শিলংপতি থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এই দিগন্তিকার দৃষ্টিনন্দন তথ্য করেছেন শুভদীপ রায়। তথ্যে সূর্যমুখী ফুল আশার ব্যঞ্জক বার্তা দেয়, অবশ্যই আমরা আশাবাদী। বিশিষ্ট তাত্ত্বিক লেখক কবি ডক্টর তপোধীর বর্ষাজি লেখা দিয়ে এই সংখ্যার আরম্ভ। ডক্টর তপোধীর বর্ষার্য এই অঞ্চলে বাংলা সাহিত্যের সঙ্গে বৃহৎ বাংলা সাহিত্যের মেলবন্ধন ঘটিয়ে চলেছেন। তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন। তার লেখার আমি একজন মুগ্ধ পাঠক। অঞ্চলে বাংলা সাহিত্যের সঙ্গে বৃহৎ বাংলা যে পরিচয় করে যাচ্ছেন তিনি, তার সমৃদ্ধ রচনা শৈলীর ভেতর দিয়ে এই সংখ্যারও তার সমৃদ্ধ রচনা রয়েছে। সাহিত্য, রাজনীতি, আন্তঃসম্পর্ক তাত্ত্বিক কবি লেখক তপোধী ভট্টাচার্য তার দৃষ্টি পাঠে লিখেছেন, আমাদের কাছে অনেক নতুন বিষয় নিয়ে আজকে সাহিত্য সৃজন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার গুরু কথা জানালেন। প্রবন্ধটি পরে পাঠক হৃদ হবেন। এই সংখ্যার মর্যাদা বাড়িয়ে দিয়েছে এরকম মূল্যবান লেখায়। যদিও পরিসরের দিকে বিবেচনা করে সম্পূর্ণ লেখা পড়ার সুযোগ নেই, তবে কিছু অংশ না পড়ে পারছি না। এত ভালো লেখা তপোধী ভট্টাচার্যের প্রবন্ধের অংশ নিয়ে পড়ে নিচ্ছি। সুতরাং শাসক শ্রেণীর সামাজিক ও রাষ্ট্রনৈতিক স্বার্থ সংগৃহীত করতে বাধ্য লেখক, কেননা এর উপর নির্ভরশীল তার জাগতিক মর্যাদা ও সমৃদ্ধি। লেখক হিসেবে পৃথক অস্তিত্বের যে মোহময় কাজল তার চোখে এই যুগান্ধার পৃষ্ঠপোষক শাসক দৃষ্টি মধুর মধ্যে জলটুকু দিতে অবশ্যই ভুলে না কখনো। প্রতিদান হিসেবে আবেদন, নিবেদন ও সমঝোতার মহান ঐতিহ্য বজায় রাখেন সাহিত্যিক। নতুন বোতলে পুরনো মত পরিবেশনে ক্লান্তিহীন তাদের অধ্যবসায়। মধ্যযুগের সঙ্গে একবিংশ শতকের লেখকদের এই দিক দিয়ে মৌলিক কোন তফাৎ নেই। আঙ্গিক ও বিষয়বস্তুর সম্পর্ক নির্ণয়ে সমঝোতা প্রিয় লেখকেরা যে পদ্ধতি সক্রিয় প্রতিভার অজুহাতে পাঠকের সামনে তুলে ধরেন, তার মূল কথা হল থুর বড়ি খাড়া আর খাড়া বড়ি থুর। রাজনৈতিক স্বার্থের সঙ্গে গোপন ও প্রকাশ্য গ্রন্থি বন্ধনের যে অল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার পাঠকদের বুঝতে হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশ। সাহিত্যকে আমোদ মাধ্যম হিসেবে দেখা শুরু হয়েছিল সামন্ত প্রভুদের একছত্র শোষণের যুগে। পুঁজিবাদের সর্বগ্রাসী প্রভাবে সাহিত্য এখন একই সঙ্গে আমোদ মাধ্যম, পণ্যবস্তু হিসেবে কামধেনু, আবার বিকৃতি চর্চার প্রধান উৎস। সাধারণভাবে পাঠকের রুচিবোধকে ব্যাধিগ্রস্ত ও স্থবির করার ব্যাপারে বিপণীকৃত সাহিত্যের ভূমিকা শুধু চমকপ্রদ। শাসক শ্রেণীর প্রয়োজনমাফিক যে সাহিত্য উৎপাদিত হচ্ছে চতুরতার সেইতে প্রতিদ্বন্দ্বীহীন, একই সঙ্গে সে মনোরম ও প্রাণঘাতী। ছলনার আয়োজন যখন বাইরে সম্পূর্ণ হচ্ছে লোকচক্ষুর অন্তরালে, তখন চিন্তার অন্তর্ঘাত আরো বিপজ্জনকভাবে হিংস্র হয়ে উঠেছে। আধুনিক কথার মাধ্যমে সব প্রতিদিক এমনভাবে কাজে লাগানো হচ্ছে যে পাঠকের দৃষ্টি যাতে ঘুলিয়ে সুষ্ঠু চক্রান্তের প্রয়োজনে নিত্য নতুন মিথ তৈরি হচ্ছে। গল্প লোকের কথকতা পড়ছে। প্রাতিষ্ঠানিক সাহিত্য ভাঙাচোরা, অযোগ্য মানুষের অবয়ব
নিখুঁত যত্নে ফুটিয়ে তোলা হচ্ছে। অহরহ যাতে মনে হয় এই মনোহারী বিষণ্ণতায় জীবন কোন বিশ্ববিখ্যাত না থাকাকেও সৎপাচ্য দার্শনিকতার মূঢ়কে এমনভাবে ডেকে রাখা হচ্ছে যে শ্রমহীনতাকে মর্যাদাবান করছি আমরা। হয়তো নিজেদের অজান্তে প্রকাশ করতে সত্যহীন উদাসীনতা ও কর্মহীন বৈরাগ্যের প্রতি আমাদের সুবিধাবাদী সমর্থন অনুভূতি ও বুদ্ধি শুধু নিষ্ক্রিয়ই থাকছে না, হয়ে উঠছে এক দেশদর্শী রক্ষণশীল। সামাজিক অন্যায়ের মূল উৎস কোথায় এই নিয়ে কোন শৃঙ্খলাবদ্ধ ভাবনার জন্ম হচ্ছে না। চিন্তায় মুহুর্মুহু অন্তর্ঘাত এনে দিচ্ছে যে সর্বগ্রাসী অসারতা, তারই প্রাবে পড়ুয়ার প্রতিক্রিয়ার আরোপ হয়ে উঠছে ধীরে ধীরে। শত্রুকে চিহ্নিতকরণের আশু দায়িত্ব পালনে কোন আগ্রহ দেখা যাচ্ছে না, কেননা শত্রু দেখাবে যে চোখে সেখানে কোনো দৃষ্টি নেই, বরং শ্রেণী চেতনায় জর্জরিত হয়ে পরিপ্রেক্ষা থেকে নির্বাসিত হচ্ছি আমরা। যথাযথ কথা আমাদের শুনালেন, তার লেখার ভেতর দিয়ে আমরা সচেতন করে দিচ্ছেন গবেষক তাকিল তবুরি বর্ষাজি। আমরা অমর মিত্রের বাংলা সাহিত্যের প্রতিযোগা লেখক, তার লেখার বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তিনি অনেক ভালো উপন্যাস লিখেছেন, বিষয় লিখেছেন। তার যে উত্তরণ, তার যে এগিয়ে যাওয়ার কথা তিনি খুব সুন্দরভাবে উন্নতি করেছেন। তিনি কিভাবে নিজেকে তার সৃজনী সাহিত্যকে কালোতীর্ণ সীমানায় নিয়ে গেছেন, তার সেই নিজের সৃষ্টির বিবর্তনের এগিয়ে যাওয়ার সৃজনকতার অন্তর্বায়নের কথা লিখলেন। পরে কৌতূহলী হয়ে অনেক কিছু জানলাম, বেশ ভালো লাগলো। অনেক অজানা কথা জেনে অমর মিত্রের লেখার কিছু অংশ পড়ে নিচ্ছি। যদিও সম্পূর্ণ লেখারই পড়ার ইচ্ছে হয়, তো কয়েকটি লাইনেই পড়েন এই বিদগ্ধ লেখককে সম্মান জানাচ্ছি। এই লেখার একটা ভালো লেখা। এটা সচ্চরিত লিখতে 7 বছর অপেক্ষা করতে হয়েছিল। লেখক নিজেই বুঝেন লেখা হয়েছে কি হয়নি, কি নিজেই পাঠক নিজের জন্যই প্রথমে লিখেন। অসচরিতের পর নিরুদ্দেশে তাই হয়ে ওঠে আমার বিষয়, শেষ হয়নি সেই লেখা। বিভাবক পুত্র এক নিরুদ্দিষ্ট কবির কথা। কবি নিরুদ্দেশ হলে মেঘ অন্তর্হিত হয় নগর থেকে। এরপর নির্দিষ্টের উপাখ্যান লিখি এক নির্দিষ্ট দুধমিল শ্রমিককে নিয়ে। দনবতীর চর নিয়েই নিরুদ্দেশ যাত্রা করে চরবাসী। শুনাইছিল নদীর নাম, এক নির্দিষ্ট নদীর কথা। আর 2016 সালে লেখা পুনরুত্থান উপন্যাসে নিরপরাধ পুলিশ কর্মী নিরুদ্দেশে যায় নিজেকে বাঁচাতে এবং ফিরেও আসতে চায় লকাপে। কত মানুষটির পুনরুত্থান ঘটিয়ে মগ থেকে বেরিয়ে আসে মৃত, চাপা পড়া খুনি থেকে উঠে আসে নির্দিষ্ট মানুষ। একটি উপন্যাসী যেন শেষ হচ্ছে না, বারবার লিখতে হচ্ছে। নির্দিষ্টের কাহিনী নানা রকমের, কোন কাহিনী আগের কাহিনী পুনরাবৃত্তি নয়, কিন্তু কোথায় যেন একই জীবনের ভিন্ন ভিন্ন বয়ান। আসলে আমাদের জীবন এমন যে ফিরে আসা সময় আর ফেরে না, নিরুদ্দেশে যায় সব। শেষে ব্যক্তি মানুষের সব ফেলে রেখে যায় নিরুদ্দেশে। এই জীবনের অন্তিম গন্তব্য তো তাই পুনশ্চ পশ্চিম আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে 150 মাইল দূরে যশোরা বৃক্ষ ন্যাশনাল পার্ক, মরু অঞ্চল, সব নেড়া পাহাড় আর মধ্যম উচ্চতার যশোরা বৃক্ষ, নিজুম জনবিরল অঞ্চল। সেখানে একটি উপত্যকার নাম তো লস হর্স ভ্যালি, আর রাস্তার নাম লস হর্স রোড। বানুর গুড়া প্রশান্ত মহাসাগর পেরিয়ে কি সেই মরু অঞ্চলে পৌঁছে গিয়েছিল। হিরোশিমা পার হয়ে প্রশান্ত মহাসাগরের অপারিত ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আর যশোরা বৃক্ষের মরু পাহাড়ের অঞ্চল সেই মহাসাগরের
একদিকে জাপানের হিরোশিমা, অন্যদিকে দোসরা বৃত্তের মরুর দেশ। আমরা পড়ে নিচ্ছি অত্যন্ত ভালো একটি গল্প, অন্য জীবনের গল্প। বিকাশ সরকার গল্পের মুন্সিয়ানা নিজস্ব এক ভিন্ন অঙ্গিকে লিখেন। তার গল্পের বিষয় নতুন নতুন থাকে। একটি থেতলানো মাছ চিরকাল লাফায় নামকরণের ভেতরই এক পাঠকে কৌতূহল করে তুলে। যে বিষয়ে আমাদের জানা ছিল না, চা বাগানের মৎস্য সম্প্রদায়ের জীবন যাপন, মাটি মানুষের সংগ্রামের উত্তেজিত প্রেম, রাগ, প্রচন্ড ভালোবাসা কিভাবে অত্যন্ত কুশলী হাতে অসহ্য রূপ পায়। একটি ভালোবাসার অমর গল্প কথা। তার শেষ অংশ আমি পড়ে নিচ্ছি, গল্পের শেষ অংশ আমি পড়ে নিচ্ছি। অত্যন্ত করুণ দৃশ্য। আমি প্রোনাউন্সিয়েশন আমার ঠিক নয়, জবাবের মতো বলতে পারি না, তবু আমি দর্শককে তার সূত্র দৌড়িয়ে দিতে আমি কয়েকটি লাইন পড়ে নিচ্ছি। অত্যন্ত ভালো লিখেন তিনি। তার লেখা আমি পাঠক, অনেকদিন থেকে আমি দেখে যাচ্ছি। এই অঞ্চলের বাংলা ভাষাকে তিনি সমৃদ্ধ করেছেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সুন্দরী আবার উঠে বসে রক্তাক্ত কাটারিটা তুলে ধরে, সঙ্গীত হেরে যেন শুনিয়া থামে, সুন্দরী হাতে চেপে যারা কাটারির দিকে তাকায়, তারপর ধপ করে বসে পড়ে। চাপ চাপ রক্ত ওর মুখমন্ডল পিচ্ছিল। সুন্দরী ভয় বিব্বল মুখটা গভীর ভাবে দেখে, ও যেন মৃত্যু ছায়া খেলা করছে সেই পাপিন মুখে। সুন্দরী চেষ্টা চেষ্টা স্লোত এগিয়ে আসে, এগিয়ে এসে ওর হাতে কাঁটাটা তুলে দেয়। শুনিয়া জলজল করে কেঁদে ফেলে, কাঁধে শিশুর মতো কাঁদতেই থাকে। শুধু রক্ত, ঘাম ও সুর যেন মিলেমিশে একাকার। কই হুই হে তুর কালে ইতনা গুस्सा कोई रे आज मुख मोड़ाई दे। कोई हुई है तुर काले इतना गुस्सा कोई रे आज मुख मोड़ाई दे। আমি বলতে পারি না, ঠিক এইভাবে উচ্চারণ করতে পারি না, আমি ক্ষমা করবেন দর্শকরা। শুনিয়া সুন্দরীর গলাতেও অশ্রু উচ্চারণ টের পায়। রক্তাক্ত মাথাটা সুন্দরী কাঁধে রাখে। সে সুন্দরীর দুটো হাত উঠে আসে ওর পিঠে। সুন্দরী কাঁধে মাথা রেখে শুনিয়া আরো থেকে দেখে রক্তমাকে ইট ও কাটারির পাশে রহস্যময় চাঁদের ছমছমে আলোয় থেতলানো ওই এক বাম মাছ। সে তখনও লাফাচ্ছে, খুব ধীরে, প্রায় বুঝাই যায় না, তবু সে লাফানি বুঝতে পারে। শুনিয়া চকচক করছে বামের দুই চোখ, মিতবত বামের চোখে চোখ রেখেই এখন শুনিয়া এই পৃথিবীটাকে ফের আবিষ্কার করে। চকচক করছে বামের দুই চোখ, মিতবত বামের চোখে চোখ রেখেই এখন শুনিয়া এই পৃথিবীটাকে ফের আবিষ্কার করে। এটা ভালোবাসার গল্প আমরা পাচ্ছি। অশোক ধর্মার কবিতা গুচ্ছে আরম্ভ। অশোক ধর্মা বেঙ্গালুরু তিনি থাকেন, তিনি অনেক অনুবাদ করেছেন, অনেক রকম সৃজনী কাজ রয়েছে তার। এই ঋষি তুল্য কবি, আমার অত্যন্ত শ্রদ্ধার কবি তিনি। সেই অশোক ধর্মা লিখেছেন তার সব তার কবিতার কয়েকটি পঙ্ক্তি করে নিচ্ছি। এই ভাষাতে আলো ঝলসায়, কবিতা শিরোনাম সব ভাষাতে অর্থ হবে। এই ভাষাতে আলো ঝলসায়, এই ভাষাতে বন্ধ ছড়ায়, এই ভাষাতে নদীর জলে ভাসিতে গোপন যত আবিলতা, এই ভাষাতে শুভ্র দেবী গোয়েন্দাতে নীরব বিলিতে দাঁড়িয়ে বলেন, বাছা আমার হৃদয় দুয়ার রাখলে খোলা, ভাব তরঙ্গ সব ভাষাতে অর্থবহ। সব ভাষার মূল সুর এক, ভিন্ন ভিন্ন ভাষা হলেও তার ভাব সৌন্দর্য একই। তার কবিতাটি নিবিড় তাৎপর্যময়। আমরা শ্রীজি দাসের কবিতা পাচ্ছি। বিলম্বিত বৈশাখ কবিতায় তিনি লিখলেন, অসুর বুঝে না সুরের মাধুরী, তার আঙ্গুল কোন তার বাদ্যে তরঙ্গ তুলে না, তার আঙ্গুল ফাঁস হয়ে বসে শুধু নিরপরাধ মানুষের গলায়। আসুরিক যে মানুষের চলাচল, অসুরের একটা বর্ণনা তিনি করেন তার কবিতার মাঝে।
অত্যন্ত ছবি ফুটল সূর্যদাসের কবিতা, বিলম্বিত বৈশাখ কবিতা তিনি ভালো লিখছেন। করে নিচ্ছি দেবাশিস মল্লিকের কবিতা, তিনি হুগলি থেকে লিখছেন, অর্থাৎ নতুন দিগন্ত তিন দুদিনের সাহিত্য রয়েছে। নানাভাবে কবিরা তাদের সৃজনকর্ম লিখেছেন, তা ছাপিয়েছেন তিনি। দেবাশিস মল্লিক তার মুহ কবিতা লিখলেন, মুহ ভালোবাসাকে অন্যভাবে বিশ্লেষণ করলেন, ভালো লাগলো তার কবিতাও। তিনি এই যে দিগন্ত বিস্তৃত মোহ কিংবা জিতে যাওয়ার বায়নাবাটি, এর চেয়ে হেরে গিয়ে শূন্য নেমে এসে বরফের মতো জমে গেলে আমরা একটি কবরখানার সামনে দাঁড়াই। আমি পড়ে নিচ্ছি বানপুর কাস্টের ভালোবাসা উচ্চারণের কবিতা। মহাকালকে চিঠি, আমাকে বাঁচাতে যদি চাও মহাকাল, তবে এই নির্জন অরণ্য আমাকে দিও না। বনবাসে হতে আর চাই না এখন বিধি নই, ঋষি নই, সন্ন্যাসের বিশ্বাস তাও নেই সত্তাতে আমার। আমি চাই বিশ্বাস না তো বন্ধনী বৃষ্টি উঠুনে, যেখানে বিদ্বেষ সাথে আমার কবিটি উদ্দাম উন্নির মতো প্রেমের স্পন্দনে। এটা ভালোবাসার কবিতা, ভালোবাসার অনুভব তিনি প্রকাশ করেছেন তার কবিতায়। অবাধ আতিথ্যবাদী অনায়াস জেরার সুবিশ্রেণ এক প্রাসঙ্গিক আলোচনা। আমরা এই প্রবন্ধ পড়ে উপকৃত হয়েছি। সুধীর সেনকে আমি চিনতাম, তার সান্নিধ্যে গিয়েছিলাম। তিনি অত্যন্ত ভালো কবিতা লিখছেন। তার কবিতার দ্বারা আমি একটু ব্যক্তিগতভাবে প্রাণিত হয়েছিলাম। প্রথম তার সুধীর সেন সম্পর্কে লিখতে গিয়ে তিনি এক জায়গায় লিখেছেন, ভালোবাসা নামক কবিতা খুব সুধীর সেন ভালোবাসা যে মনোগ্রাফি চিত্র অঙ্কিত করেছেন তা পাঠক মাত্রে মুগ্ধ করে। ভালোবাসার শুদ্ধ নির্মল গভীরতাকে স্পষ্টতর করে বলে আমি মনে করি। কবি পার্থিব চেতনা থেকে ধীরে ধীরে দর্শময়তার দিকে এগিয়েছেন। কোনারকের চিত্রসহ উচ্ছল সমুদ্রের রূপ দেখার প্রতিটি ইচ্ছা ব্যক্ত করেছেন, কিন্তু প্রেস উত্তর পেলেন না। কোনারক মন্দিরে লীলারত শিল্পী মিথুন, চলো দেখি সমুদ্রের রূপ। এবার তিনি কবিতাকে আলোচনা করেছেন, সুধীর সেনেরকে মূল্যায়ন করেছেন। আমি পাচ্ছি যুদ্ধের সুস্বাদু গ্রাম গল্পকার বিপ্লব চক্রবর্তী লেখা আমি পড়েছি। নতুন নতুন বিষয় নিয়ে তিনি লেখেন, তার চিন্তার মাঝে নতুনত্ব থাকে। এই লেখা যুদ্ধের সুস্বাদু গ্রাম বিপ্লব চক্রবর্তী লেখা এই একেবারে নতুন বিষয়। এই নিয়ে বাংলায় তো কোনো লেখা হয়েছে বলে আমার জানা নেই। যুদ্ধ নিয়ে অনেকেই লিখেছেন, কিন্তু যুদ্ধের নিয়ে এইভাবে ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভাবনায় কে লিখেছেন বলে আমার জানা নেই। যুদ্ধের গ্রাম বলতে একেবারে নতুন ভাবে যুদ্ধের কথা লিখে আত্মজিজ্ঞাসায় আমাদেরকে সচেতন করে দিলেন। যুদ্ধ এখন কিভাবে পণ্যে রূপান্তরিত হচ্ছে উত্তর আধুনিক যুগবাদী সভ্যতায় সমৃদ্ধ ভিন্ন চিন্তার প্রতীকী গল্প। ভালো লাগলো তার গল্পের শেষ কয়েকটি গদ্যপঙ্ক্তি পড়ে নিচ্ছি। আসলে সমস্ত কিছুই পড়তে ইচ্ছে হয়, কিন্তু সময় নেই। তবুও এই বিশেষ মহাপর্বতে বড় হয়ে গেছে। হঠাৎ মাইকে ভেসে এলো সুরনাম মহিলা কণ্ঠ। শুভ সন্ধ্যা সমেত অতিথিবৃন্দ, একটি আনন্দ সংবাদ। যুদ্ধ আমাদের সামনে নতুন নতুন সম্ভাবনা তৈরি করে চলেছে। অপুষ্টির দেশে নিহত মানব সম্পদের আমরা নতুন নতুন খাবারের ডিশে আপনাদের উপহার দিতে বদ্ধপরিকর। বিভিন্ন জলবায়ুতেও বেড়ে ওঠা মৃত মানব সম্পদ তৃতীয় বিশ্বের শিশু এবং মহিলাদের প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য করবে। একের পর এক যুদ্ধ আমাদের সামনে সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করে তুলবে। আমরা নতুন পৃথিবীকে বুঝাতে সক্ষম হব যুদ্ধের কতটা প্রয়োজন প্রাণীজ প্রোটিন সংগ্রহের জন্য। তার জন্য আমরা চাইব পৃথিবীতে নতুন নতুন যুদ্ধ শুরু করা যাক। তুলে দিতে আমরা দায়বদ্ধ। আমরা আগামীকাল থেকে ইসরায়েল আর
হামাসদের যুদ্ধে নিহত ইসরায়েলের নাগরিক হামাস যোদ্ধাদের মাথা ও সেই লোভনীয় মাংস আপনার প্রতিদিনের খাবারের প্লেটে তুলে দিতে পারবো। আগ্রহীরা আজ থেকে অগ্রিম বুকিং করতে পারবেন। আমাদের সব রকম বন্দোবস্ত আছে। মোটসেটের সিম্ফনিতে শুনতে শুনতে আমাদের পরিষেবা আপনাকে স্বর্গীয় আনন্দে ভরিয়ে তুলুক। বিছানা বন্ধ হতে দুজন সুন্দরী ওয়েটার সুয়াসদের নির্দেশে গুলাকে এনে টেবিলে বসিয়ে দিল। প্রথম মেয়েটি প্লেটে করে তুলে নিল গরম মাংস। দ্বিতীয় মেয়েটি পরম মমতায় প্লেটে গরম মাংস গন্ধ তুলে গোলার মুখে পুড়ে দিল। মাংস মুখে পুড়তে গোলা বুঝতে পারলো এই মাংসের স্বাদ সে আগেই পেয়েছে। ধরে ফেললো সুয়াসদার দেওয়া নতুন ধরনের মাংস আসলে মানুষের মাংস। গোলা মানুষের মাংসই এখন বিক্রি করেছে, মানুষের বাজার তৈরি করেছে। রন্ধন করা মানুষের মাংসের অতুলনীয় স্বাদে গন্ধে গোলা হৃদয় মন উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টি করে রাক্ষসের উল্লাসে ভরে উঠল। এই আগ্রাসী যুগবাদী সভ্যতা নিয়ে তিনি একটি চমৎকার গল্প লিখেছেন। আমরা পাঁচটি গদ্য রচনা অলোক জানার অতীত 40 তারার লেখাচিত্র বিষয় কেন্দ্রিক ভাবনা, এটাও আমাদের ভালো লাগলো। আরো লিখুন। অলোক জানা তার লেখা আমরা কৌতূহল করে রেখেছেন। সমৃদ্ধ কথন ভালো লাগলো। লেখকের উপস্থাপনা শৈল রচনাকে সম্মান জানাচ্ছি, মান্যতা জানাচ্ছি। এই সময় অন্যতম শ্রেষ্ঠ নিবন্ধ এটি একটি গবেষণাধর্মী লেখা, মুরারি চাঁদ কলেজ অসিত বিজয়রা এবং একটি অগ্রন্থিত রচনা। অনেক তথ্য বিশ্লেষণী পাঠ রয়েছেন, অনেকে জানার যা এই প্রবন্ধ পড়ে আমরা উপকৃত হলাম। লেখকের প্রবন্ধ থেকে মোহাম্মদ বিলালউদ্দিন মুরারি চাঁদ কলেজ অসিত বিজয়রা এবং এটি অগ্রন্থি রচনা, অত্যন্ত সমৃদ্ধ রচনা, অত্যন্ত ভালো রচনা। যারা সাহিত্য কর্মী, যারা সাহিত্য কাজ করছেন তারা প্রত্যেকেই পড়া দরকার এত সমৃদ্ধ রচনা। একটি আগুন আমার এই কবিতা আমি 19কে শ্রদ্ধা জানিয়ে লিখেছি। আমার কবিতা সম্পর্কে কোনো মন্তব্য করবো না, নিজের কথা নিজে বলতে পারি না। আমি পড়ে যাচ্ছি। দীপ্তাংশু ভট্টাচার্যের গাছ প্রতি গাছ কবিতা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। দীপ্তাংশু ভট্টাচার্য একজন গবেষক, তাত্ত্বিক লেখক, অনুবাদক, অনেক ধরনের সৃজনী কাজ করে যাচ্ছেন। তার জাপানি সাহিত্যে একজন সুপণ্ডিত ব্যক্তিত্ব। তার কবিতার মাঝে অনুপ্রাস থাকে, জাপানি আঙ্গিকে তিনি কবিতা লিখেন। এটাও সেই রকম একটি কবিতা। তার পড়ে নিচ্ছি তার কবিতার কয়েকটি পংক্তি। ক্ষয়ে যাওয়া বুকের পাঁজর মরমরিয়ে ভাঙে, চিত্র ভুবন রুশ অনলে পুঁথিঘাতের ভঙ্গে, দিক দিগন্তের প্রান্ত রেখা জ্বালায় দাবানল, রিহান শিকা রাজদুয়ারে যতই পরিস্থল। তিনি এইভাবেই লেখেন। তার কবিতার মাঝে নিজস্ব মৌলিকতা থাকে। আমি পড়ে দিচ্ছি। তার সঙ্গে দেশ এখন আর কেউ কথা রাখে না, এখন আর কেউ কথা রাখে না। তিনি কিছু প্রশ্ন তার কাছে জেগেছে। তার কবিতার মাঝে তাই কাব্য ভাষা তিনি তাই লিখতে চেয়েছেন। এখন আর কেউ স্বপ্ন দেখায় না, শুধু অভ্যাসের মতো বাঁচতে হয়। বাতাসে মিশে যায় না বলার ব্যথা, নিঃশব্দেই ফুরিয়ে যায় সময়। সময় চলে যাচ্ছে, মানুষ কেমন ভাবে পুতুল হয়ে যাচ্ছে, কেমন ভাবে অভ্যাসের দাস হয়ে যাচ্ছে, এই কথাই বলতে চেয়েছেন। তার সঙ্গে কবিতায় মানুষ বদলে যাচ্ছে, তার চাল ছবি তিনি আঁকলেন, সুন্দরভাবে আঁকলেন। আমরা পাচ্ছি বিদ্যুৎ কুমার নায়কের বাংলা ভাষা সংস্কার ও বাংলা বানান বিদ্যুৎ প্রণয়নের বিশ্বকবির উদ্যোগ। এটা সমৃদ্ধ রচনা।
রবীন্দ্রনাথ নিয়ে তার ভাবনা আমাদের মাঝে ছড়িয়ে দিলেন। অত্যন্ত বুদ্ধিক আলোচনা, সমৃদ্ধ আলোচনা, রবীন্দ্রনাথের নিয়ে নতুন তথ্য, নতুন ভাবনা তিনি উপহার দিলেন দর্শকের কাছে, পাঠকের কাছে। আমি বলবো যারা সাহিত্য করেন তারা এই প্রবন্ধ পড়া দরকার, অত্যন্ত ভালো প্রবন্ধ। অসীমানন্দের পাঠদান গল্প লিখেছেন কবি অনুবাদক কল্লুল চৌধুরী। সুন্দরভাবে ইতিহাসের প্রেক্ষিতে গল্প লিখেছেন, তথ্যভিত্তিক গল্প। তার গল্পের শেষ কয়েকটি পংক্তি বা কয়েকটি লাইন পড়ে নিচ্ছি, কারণ সমস্ত গল্প করার সময় সুযোগ নেই, সময় দিকে বিবেচনা করে পড়ে নিচ্ছি কবি অনুবাদক কল্লুল চৌধুরীর গল্পের কিছু অংশ। সীমান্ত শহর হওয়ার জন্য প্রথম আঘাতটা তো আমাদের শহরই আসে। তোরা তো দেখিসনি, তোর বাবাও দেখেনি। স্টিমার ঘাটে কত স্টিমার আসতো, গোয়ালন্দ হয়ে স্টিমার আসতো। এখন নদীর ন্যায্যতাও তাকে আর আসে না রে। এখন নদীর ন্যায্যতা না থাকে আর আসে না রে। আমাদের এই অঞ্চলে বাস কলকাতায় পাঠানো হতো। শোনা যাচ্ছে সরকারি তরফে চর্চা চলছে যাতে কুশিয়ারা নদী দিয়ে স্টিমার চলতে পারে। দাদু বলতে থাকেন, আরো কিছু কথা তোমার কাছে থেকে জানতে চাইছি, আগ্রহ দেখা। এই তো ছট পূজার দিন সন্ধ্যের সময় আমি একা এসেছিলাম কুশিয়ার ঘাটে। তুই মাস্টারের বাসায় পড়তে গিয়েছিলি। সন্ধ্যের সময় প্রচুর সংখ্যক মেয়েরা কুশিয়ারা নদীতে প্রজ্বলিত প্রদীপ ভাসিয়ে দিয়েছিল। কি যে সুন্দর লাগছিল দেখতে। অপরে দক্ষিণগঞ্জের লোকেরাও এই সৌন্দর্য উপভোগ করছিল। দুর্গামূর্তি বিসর্জনের সময় তো ভাসানের দৃশ্য খুব ভালো লাগে দেখতে, অনর্ব ছায়া দেয়। আমাদের দেশ ভাগ হয়তো সত্যি, কিন্তু আমাদের হৃদয় তো ভাগ হয়নি। আমরা পিতৃপুরুষের ভিটে মাটি ছেড়ে এই পারে এসেছিলাম নিরাপত্তার আশায়। পিতৃপুরুষের ভিটে মাটি ছেড়ে এই পারে এসেছিলাম নিরাপত্তার আশায়। তবু দেখো কিছুদিন পর পর বাসার আগ্রাসন আসে। এখান থেকে আমরা কিভাবে যে আমাদের বাসা টিকিয়ে রাখবো? কথা বলতে বলতে অসীমানন্দের চোখে জল আসে। কথা বলতে বলতে অসীমানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দাদু তুমি কাঁদছো? অন্নদা বলে, না রে দাদু ভাই, ফিরে আসা দেশ বাড়ির কথা মনে পড়ে গেল রে। তোরা এই প্রজন্মেরা আমাদের মাতৃভাষাকে টিকে রাখে, আর ছোট ছোট কথা বলছি মাতৃভাষা যাতে টিকে থাকে সেটাও দেখবি। এটাই আমার ইচ্ছে। তাতে ঘনি আসে। অসীমানন্দ বাড়ির রাস্তার দিকে হাঁটতে থাকেন, তার পিছনে ছুটে থাকে অনর। আকাশ কখন ঘন কালো মেঘে ছেয়ে যায়, ঝড় ওঠার পূর্বাভাস এইভাবেই পাওয়া যায়। বিপ্লব গুহ লিখলেন, বিশ্ব কোলাহল মাঝে চিরজাগ্রত বৈশাখ। নিবন্ধে বিশ্লেষণে এই সময়ের এক কঠিন সত্য কথা লিখলেন। সত্যি এখন আমাদের ভাবনার সময় সমৃদ্ধ কথন। তার লেখার মাঝে অনেক প্রশ্ন তিনি তুলে ধরলেন। এটা থেকে আমরা নিজেকে সচেতন হব। আমরা করে নিচ্ছি কবি অপনা দেওঘরিয়া কবিতার শেষ তবে লিখলেন। তার শেষ তবে লিখলেন প্রতিটি, আমি আবার পড়ে নিচ্ছি। আবার অপনা দেওঘরিয়ার কবিতা মঞ্জুরের বিতানের রানী কবিতা কিছু পংক্তি পড়ে নিচ্ছি। প্রতিটি মানুষের একটি তৃতীয় নয়ন থাকে, বন্ধ প্রতারককে চিনে নিতে সবুজ ঝাড়বাতি হেসে উঠে কান্নায়। প্রতিদিন এরা ভাইরাস ছড়ায়, বিযুক্ত স্বাদে সঙ্গ সুরায়। মা ঘন চুটি ঈশ্বর শেষ বিচার করেন, দাগের গন্ধ আজন্ম থেকে যায়। বিস্ময় জীবনের শাশ্বত পরম্পরায় জীবন যুদ্ধে রুদ্র খেলায়। তিনি
তিনি খুব সুন্দরভাবে তার কবিতার কাব্য ভাষায় তিনি তৃতীয় নয়নের কথা উল্লেখ করেছেন। মায়াঘন প্রতি ঈশ্বর শেষ বিচার করেন, দাগের গন্ধ আজন্ম থেকে যায় বিস্ময় জীবন, শাশ্বত পরম্পরা জীবন যদি রুদ্ধ খেলায়। কাব্য ভাষায় মানুষের বুধ ও চৈতন্যের কথা বললেন। মানুষ ঠিক উপলব্ধি করতে পারে তার যাপিত জীবনে ভালো কবিতা হয়ে উঠেছে। স্বামী আত্মভূলানন্দ পরিব্রাজক মূল্যবান মনুষ্য জীবনে বাসন্তী পূজা চৈত্র নবরাত্রি নিয়ে আধ্যাত্মিক সমৃদ্ধ রচনা। এই প্রবন্ধ পড়ে সবাই হৃদ হবেন। মাহমুদ হাফিজ কালিম্পং তাল এ লেখা পড়তে পড়তে তার ভ্রমণ সঙ্গী হয়ে গেলাম যেন। জোরে গদ্য ভালো লাগলো তার লেখাটি। কালিম্পং তাল একটি সুন্দর লেখা, আমি পড়ে নিচ্ছি। প্রকৃত দশা কথা সাহিত্যিক মিঠুন ভট্টাচার্যের গল্প তবু আনন্দ জাগে। একটি লোকবিশ্বাসকে নিয়ে তার গল্পের সূচনা, আমাদের মৃত্যু ভাবনা নিয়ে গল্পের বিস্তৃতি। বিভূতিভূষণ চরিত্রের ভেতর দিয়ে আমাদের ভাবনাকে উন্মোচিত করলেন তার ঝরঝরে গদ্য ভাষায়। মিঠুন ভট্টাচার্যের গল্পের শিরোনাম তাই তবু আনন্দ জাগে যথার্থ। এই গদ্য ভাষায় লিখেন বিভূতিভূষণ অনুভব করেন, অর্থাৎ এই পৃথিবীকে সংসারের সৃষ্টিতে কোন মৃত্যু নেই, শুধু আছে ক্ষণিক বিশ্রাম বা বিরতি, তারপর আবার নতুন রূপে জীবনের অন্তহীন স্রোতে দুল খেতে থাকা। তার এই যে ভাবনা, এই যে চিন্তন, তার সমস্ত গল্প জুড়ে তার নানান ঘটনার প্রেক্ষিতে এনেছেন। আরম্ভ তো ছিল এইভাবে, আমি আবার যদি শেষ করে নিচ্ছি। আরম্ভটা দর্শককে আমি শুনেছি যে খুব কৌতূহলে উঠবেন। কা 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 কর্কশ দিয়ে হঠাৎ করে চমকে এলেন বিভূতিভূষণ। আজকাল তো এদিক পানে বেড়ে কাক কখনো ডাকে না। অনেকদিন থেকে পাতি কাকের ওড়াউড়ি আর হাঁক ডাকে এ তল্লাটের লোক অভ্যস্ত। তবে হঠাৎ করে বেড়ে কাক তাহলে কুট থেকে সাথে সাথে মনে পড়ল পশুরাতে উল্টো দিকের গলির বাসিন্দা সাবি মানে সাবিত্রী মারা গেছে, আর তাই বুঝি মৃত আত্মা ধরে কাক সেজে কাকবলি নিতে এলো ওর ছেলে মেয়ের কাছ থেকে। এই যে শুরুটা অত্যন্ত কৌতূহল করে পাঠককে, আবার শেষটা আমাদের এক দার্শনিক ভাবনা শেষ করেছেন। কিন্তু ভালো লিখছেন, তার অনেক ধরনের গদ্যের পরীক্ষা নিরীক্ষামূলক গল্প রয়েছে। পার্থজিৎ চন্দ্র চুয়াত্তর কবিতার আমরা কুরুক্ষেত্রের চিত্রকল্প পেয়েছি। তিনিও তার কবিতার পরীক্ষা নিরীক্ষা করেন। তার আগেও তার কবিতা আমি পড়েছি। তার কবিতার মাঝে তার ভারতীয় দর্শনের ছাপ থাকে বা ভারতীয় শাসিত ভাবনা থেকে তার চিত্রকল্প তিনি আনেন। দূরের কুরুক্ষেত্র রথ সেদিকে যাবে, যেদিকে মাটির ভঙ্গুর রক্তে ভেজা নিয়তি গব্বর আছে।